আরণ্যক পাঠের 18তম পর্ব শোনার জন্য তৈরি তো? শুনুন সরস্বতী কুণ্ডীর বর্ণনার পাশাপাশি এক অনবদ্য চরিত্র যুগল প্রসাদের কথা। দুজনে মিলে জঙ্গলকে সাজিয়ে তুললেন কেমন, শুনুন সে কথা। নানা বিচিত্র ও বিভিন্ন গড়ন বনস্পতিদের শীর্ষদেশের এই সন্ধ্যার সময় রাঙা রোদ পড়িয়া তাদের শোভা হইয়াছে অদ্ভুত। তাদের কত গাছের মগডাল জড়াইয়া লতা উঠিয়াছে। এক ধরনের লতাকে এদেশে বলে ভিঁওরা লতা, আমি তাহার নাম দিয়াছি ভোমরা লতা। সে লতা যে গাছের মাথায় উঠিবে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরিয়া থাকে। এই সময় ভোমরা লতায় ফুল ফোটে, ছোট ছোট বন জুঁয়ের মতো সাদা সাদা ফুলে কত বড় বড় গাছের মাথা আলো করিয়া রাখিয়াছে। অতি চমৎকার সুঘ্রাণ, অনেকটা যেন প্রস্ফুটিত সর্ষে ফুলের মতো, তবে অতটা উগ্র নয়। সরস্বতী কুণ্ডীর বনে কত বন্য শিউলি গাছ, শিউলি গাছের প্রাচুর্য এক এক জায়গায় এত বেশি যেন মনে হয় শিউলির বন। বড় বড় শিলাখণ্ডের উপর শরতের প্রথমে সকালবেলা রাশি রাশি শিউলি ফুল ঝরিয়া পড়িয়াছিল। দীর্ঘ একরকম কর্কশ ঘাস সেই সব পাথরের আশেপাশে, বড় বড় ময়না কাটার গাছ তার সঙ্গে জড়াইয়াছে। কাঁটা, ঘাস, শিলাখণ্ড সবটাতেই রাশি রাশি শিউলি ফুল। আর্দ্র ছায়াগহন স্থান, তাই সকালের ফুল এখনো শুকাইয়া যায় নাই। সরস্বতী হ্রদকে কত রূপেই দেখিলাম। লোকে বলে সরস্বতী কুণ্ডীর জঙ্গলে বাঘ আছে। জ্যোৎস্না রাত্রে সরস্বতীর বিস্তৃত জলরাশির কৌমুদী স্নাত শোভা দেখিবার লোভে রাস পূর্ণিমার দিন তহসিলদার বনোয়ারিলালের চোখে ধুলা দিয়া আজমাবাদের সদর কাছারি আসিবার ছুতায় লবটুলিয়া ডিহি কাছারি হইতে লুকাইয়া একা ঘোড়ায় এখানে আসিয়াছি। বাঘ দেখি নাই বটে, কিন্তু সেদিন আমার সত্যই মনে হইয়াছিল এখানে মায়াবিনী বনদেবীরা গভীর রাত্রে জ্যোৎস্না স্নাত হ্রদের জলে জলকেলি করিতে নামে। চারিধার নীরব নিস্তব্ধ, পূর্ব তীরের ঘন বনে কেবল শৃগালের ডাক শোনা যাইতেছিল। দূরের শৈলমালা ও বনশীর্ষ অস্পষ্ট দেখাইতেছে। জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভোমরা লতার নৈশ পুষ্পের মৃদু সুবাস। আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থই থই জ্যোৎস্না, পরিপূর্ণ ছায়াহীন, জলের উপর পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বীচিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না। ভোমরালতার সাদা ফুলে ছাওয়া বড় বড় বনস্পতি শীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে। আরেক ধরনের পোকা একঘেয়ে ডাকিতেছিল, ঝিঝি পোকার মতোই। দু একটা পত্র পতনের শব্দ বা খসখস করিয়া শুষ্ক পত্ররাশির উপর দিয়া বন্য জন্তুর পলায়নের শব্দ। বনদেবীরা আমরা থাকিতে তো আর আসে না, কত গভীর রাত্রে আসে কে জানে। আমি বেশি রাত পর্যন্ত হিম সহ্য করিতে পারি নাই, ঘণ্টাখানেক থাকিয়াই ফিরি। সরস্বতী কুণ্ডীর এই পরিদের প্রবাদ এখানেই শুনিয়াছিলাম। শ্রাবণ মাসে একদিন আমাকে উত্তর সীমানার জরিপের ক্যাম্পে রাত্রি যাপন করিতে হয়। আমার সঙ্গে ছিল আমিন রঘুবর প্রসাদ। সে আগে গভর্নমেন্টের চাকুরি করিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও এ অঞ্চলের বনের সঙ্গে তার 25-30 বছরের পরিচয়। তাহার কাছে সরস্বতী কুণ্ডীর কথা তুলিতেই সে বলিল, হুজুর, ও মায়ার কুণ্ডী, ওখানে রাত্রে হুড়িপড়িরা নামে। জ্যোৎস্না রাত্রে তারা কাপড় খুলে রাখে ডাঙায় ওই সব পাথরের ওপর, রেখে জলে নামে। সে সময় যে তাদের দেখতে পায় তাকে ভুলিয়ে জলে নামিয়ে ডুবিয়ে মারে। জ্যোৎস্নার মধ্যে দেখা যায় মাঝে মাঝে পরিদের মুখ জলের উপরে পদ্ম ফুলের মতো জেগে আছে। আমি দেখিনি কখনো, হেড সার্ভেয়ার ফতে সিং একদিন দেখেছিলেন। একদিন তারপর তিনি গভীর রাত্রে একা হই হ্রদের ধারে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সার্ভে তাঁবুতে।
পরদিন সকালে তাঁর লাশ কুণ্ডির জলে ভাসতে দেখা যায়। বড় মাছে তাঁর একটা কান খেয়ে ফেলেছিল। হুজুর, ওখানে আপনি ওরকম যাবেন না। এই সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম। সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার পথে একদিন হ্রদের তীরের বনপথ দিয়া আস্তে আস্তে আসিতেছি। বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়িয়া কি যেন করিতেছে। প্রথমে ভাবিলাম লোকটা ভুঁই কুমড়া তুলিতে আসিয়াছে। ভুঁই কুমড়া লতা জাতীয় উদ্ভিদ। মাটির মধ্যে লতার নিচে চাল কুমড়ার আকারের প্রকাণ্ড কন্দ জন্মায়, উপর হইতে বোঝা যায় না। কবিরাজি ঔষধে লাগে বলিয়া বেশ দামে বিক্রয় হয়। কৌতূহলবশত ঘোড়া হইতে নামিয়া কাছে গেলাম। দেখি ভুঁই কুমড়া নয়, কিছু নয়, লোকটা কিসের যেন বীজ পুঁতিয়া দিতেছে। আমায় দেখিয়া সে থতমত খাইয়া অপ্রতিভ দৃষ্টিতে আমার দিকে চাহিল। বয়স হইয়াছে, মাথায় কাঁচা পাকা চুল, সঙ্গে একটা চটের থলে, তার ভিতর হইতে ছোট একখানা কোদালের আগাটুকু দেখা যাইতেছে। একটা শাবল পাশে পড়িয়া ইতস্তত কতকগুলি কাগজের মোড়ক ছড়ানো। বলিলাম, তুমি কে? এখানে কি করছো? সে বলিল, হুজুর কি ম্যানেজার বাবু? হ্যাঁ, তুমি কে? নমস্কার, আমার নাম যুগল প্রসাদ। আমি আপনাদের লবটুলিয়ার পাটোয়ারি বনোয়ারিলালের চাচাতো ভাই। তখন আমার মনে পড়িল, বনোয়ারি পাটোয়ারি একবার কথায় কথায় তাহার চাচাতো ভাইয়ের কথা তুলিয়াছিল। উঠাইবার কারণ, আজমাবাদের সদর কাছারিতে, অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে একজন মুহুরির পদ খালি ছিল। বলিয়াছিলাম একটা ভালো লোক দেখিয়া দিতে। বনোয়ারি দুঃখ করিয়া বলিয়াছিল, লোক তো তাহার সাক্ষাৎ চাচাতো ভাইই ছিল, কিন্তু লোকটা অদ্ভুত মেজাজের, একরকম খামখেয়ালি উদাসীন ধরনের। নইলে কায়েথি হিন্দিতে অমন হস্তাক্ষর, অমন পড়ালেখার এলেম এ অঞ্চলের বেশি লোকের নাই। জিজ্ঞাসা করিয়াছিলাম, কেন, সে কি করে? বনোয়ারি বলিয়াছিল, তার নানা বাতি খুজুর, এখানে ওখানে ঘুরে বেড়ানো এক বাতি, কিছু করে না। বিয়ে শাদী করেছে, সংসার দেখে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, অথচ সাধু সন্ন্যাসীও নয়, ওই এক ধরনের মানুষ। এই তাহা হইলে বনোয়ারিলালের সেই চাচাতো ভাই। কৌতূহল বাড়িল। বলিলাম, ও কি পুঁতছ ওখানে? লোকটা বোধহয় গোপনে কাজটা করিতেছিল, যেন ধরা পড়িয়া লজ্জিত ও অপ্রতিভ হইয়া গিয়াছে এমন সুরে বলিল, কিছু না, এই একটা গাছের বীজ। আমি আশ্চর্য হইলাম, কি গাছের বীজ? ওর নিজের জমি নয়, এই ঘোর জঙ্গল, ইহার মাটিতে কি গাছের বীজ ছড়াইতেছে, তাহার সার্থকতাই বা কি? কথাটা তাহাকে জিজ্ঞাসা করিলাম। বলিল, অনেক রকম বীজ আছে হুজুর। পূর্ণিয়ায় দেখেছিলাম একটা সাহেবের বাগানে অতি ভারী চমৎকার বিলিতি লতা, বেশ রাঙা রাঙা ফুল, তারই বীজ। আরও অনেক রকমের বনের ফুলের বীজ আছে, দূর দূর থেকে সংগ্রহ করে এনেছি। এখানকার জঙ্গলে ওসব লতা ফুল নেই, তাই পুঁতে দিচ্ছি। গাছ হয়ে 2 বছরের মধ্যে ঝাড় বেঁধে যাবে, বেশ দেখাবে। লোকটার উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর আমার শ্রদ্ধা হইল। লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বন্যভূমি সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে, যে বনে তাহার নিজস্ব ভূসত্ত্ব কিছুই নাই। কি অদ্ভুত লোকটা! যুগল প্রসাদকে ডাকিয়া এক গাছের তলায় দুজনে বসিলাম। সে বলিল, আমি এর আগেও এ কাজ করেছি হুজুর। লবটুলিয়াতে যত বনের ফুল দেখেন, ফুলের লতা দেখেন, ওসব আমি আজ 10-12 বছর আগে কতক পূর্ণিয়ার বন থেকে, কতক দক্ষিণ ভাগলপুরের লক্ষ্মীপুর স্টেটের পাহাড়ি জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম। এখন একেবারে ওসব ফুলের জঙ্গল বেঁধে গিয়েছে। তোমার কি এ কাজ খুব ভালো লাগে? লবটুলিয়া বৈহারের জঙ্গলটা ভারী চমৎকার জায়গা। ওইসব ছোটোখাটো পাহাড়ের গায়ে কি এখানকার বনে ঝোপে নতুন নতুন ফুল ফোটাবো, এ আমার বহুদিনের শখ। কি ফুল নিয়ে আসতে? কি করে আমার এদিকে মন গেল তা একটু আগে হুজুরকে বলি। আমার বাড়ি ধরমপুর অঞ্চলে। আমাদের দেশে বুনো ভান্ডির ফুল একেবারেই ছিল না। আমি মহিষ চড়িয়ে বেড়াতাম ছেলেবেলায় কুশি নদীর ধারে ধারে, আমার গাঁ থেকে 10-15 ক্রোশ দূরে।
সেখানে দেখতাম বনে জঙ্গলে মাঠে বুনো ভান্ডির ফুলের বড় শোভা। সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগাই। এখন আমাদের অঞ্চলের পথের ধারে বনো ঝোপে কি লোকের বাড়ির পিছনে পোড়ো জমিতে ভান্ডির ফুলের একেবারে জঙ্গল। সেই থেকে আমার এই দিকে মাথা গেল। যেখানে যে ফুল নেই সেখানে সেই ফুল গাছ লতা নিয়ে পুঁতব, এই আমার শখ। সারা জীবন ওই করে ঘুরেছি। এখন আমি ও কাজে ঘুণ হয়ে গেছি। যুগলপ্রসাদ দেখিলাম এদেশের বহু বনের ফুল ও সুদৃশ্য বৃক্ষলতার খবর রাখে। এ বিষয়ে সে যে একজন বিশেষজ্ঞ তাহাতে আমার কোনো সন্দেহ রইল না। বলিলাম, তুমি এরিস্টোলোকিয়া লতা চেনো? তাহাকে ফুলের গড়ন বলিতেই সে বলিল, হংসলতা? হাঁসের মতো চেহারার ফুল হয়তো? ও তো এদেশের গাছ নয়, পাটনায় দেখেছি বাবুদের বাগানে। তাহার জ্ঞান দেখিয়া আশ্চর্য হইতে হয়। নিছক সৌন্দর্যের এমন পূজারী বা কটা দেখিয়াছি। বনে বনে ভালো ফুল ও লতার বীজ ছড়াইয়া তাহার কোনো স্বার্থ নাই, এক পয়সার আয় নাই, নিজে সে নিতান্তই গরিব, অথচ শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়াইবার চেষ্টায় তার এ অক্লান্ত পরিশ্রম ও উদ্বেগ। আমায় বলিল, সরস্বতীকুণ্ডীর মতো চমৎকার বন এ অঞ্চলে কোথাও নেই বাবুজি। কত গাছপালা যে আছে, আর কি দেখেছেন জলের শোভা। আচ্ছা, আপনি কি বিবেচনা করেন এতে পদ্ম হবে পুঁতে দিলে? ধরমপুরের পাড়াগাঁ অঞ্চলে পদ্ম আছে অনেক পুকুরে, ভাবছিলাম গেঁড় এনে পুঁতে দেব। আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম। দুজনে মিলিয়া এ বনকে নানা নতুন বনের ফুলে লতায় গাছে সাজাইব। সেদিন হইতে ইহা আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিল। যুগলপ্রসাদ খাইতে পায় না, সংসারে বড় কষ্ট, ইহা আমি জানিতাম। সদরে লিখিয়া তাহাকে 10 টাকা বেতনে একটা মুহুরির চাকুরি দিলাম আজমাবাদ কাছারিতে। সেই বছরে আমি কলিকাতা হইতে সাটনের বিদেশি বন্য পুষ্পের বীজ আনিয়া ও ডুয়ার্সের পাহাড় হইতে বন্য জুঁয়ের লতার কাটিং আনিয়া যথেষ্ট পরিমাণে রোপণ করিলাম সরস্বতী হ্রদের বনভূমিতে। কি আহ্লাদ ও উৎসাহ যুগলপ্রসাদের! আমি তাহাকে শিখাইয়া দিলাম। এ উৎসাহ ও আনন্দ যেন সে কাছারির লোকের কাছে প্রকাশ না করে। তাহাকে তো লোকে পাগল ভাবিবেই, সেই সঙ্গে আমাকেও বাদ দিবে না। পর বৎসর বর্ষার জলে আমাদের রোপিত গাছ ও লতার ঝাড় অদ্ভুতভাবে বাড়িয়া উঠিতে লাগিল। হ্রদের তীরের জমি অত্যন্ত উর্বর। গাছপালাগুলিও যাহা পুঁতিয়াছিলাম এদেশের আবহাওয়ার উপযোগী। কেবল সাটনের বীজের প্যাকেট লইয়া গোলমাল বাঁধিয়াছিল। প্রত্যেক প্যাকেটের উপরে তাহারা ফুলের নাম ও কোনো কোনো স্থলে এক লাইনে ফুলের সংক্ষিপ্ত বর্ণনাও দিয়াছিল। ভালো রং ও চেহারা বাছিয়া বাছিয়া যে বীজগুলি লাগাইলাম তাহার মধ্যে হোয়াইট বিম ও রেড ক্যাসপিয়ান এবং স্টিচ ওয়াট অসাধারণ উন্নতি দেখাইল। ফক্স গ্লাভ ও উড অ্যানিমন মন্দ হইল না, কিন্তু অনেক চেষ্টা করিয়াও ডগ রোজ বা হনিসাকলের চারা বাঁচাইতে পারা গেল না। হলদে ধুতুরা জাতীয় এক প্রকার গাছ হ্রদের ধারে ধারে পুঁতিয়াছিলাম। খুব শীঘ্রই তাহার ফুল ফুটিল। যুগলপ্রসাদ পূর্ণিয়ার জঙ্গল হইতে বন্য বয়রা লতার বীজ আনিয়াছিল। চারা বাহির হইবার 7 মাসের মধ্যেই দেখি কাছাকাছি অনেক ঝোপের মাথা বয়রা লতায় ছাইয়া যাইতেছে। বয়রা লতার ফুল যেমন সুদৃশ্য তেমনি তাহার মৃদু সুবাস। হেমন্তের প্রথমে একদিন দেখিলাম বয়রা লতায় অজস্র কুঁড়ি ধরিয়াছে। যুগলপ্রসাদকে খবরটা দিতেই সে কলম ফেলিয়া আজমাবাদ কাছারি হইতে 7 মাইল দূরবর্তী সরস্বতী হ্রদের তীরে প্রায় দৌড়িতে দৌড়িতেই আসিল। আমায় বলিল, লোকে বলেছিল হুজুর, বয়রা লতা জন্মাবে, বাড়বেও বটে, কিন্তু ওর ফুল ধরবে না। সব লতায় নাকি ফুল ধরে না। দেখুন কেমন কুঁড়ি এসেছে। হ্রদের জলে ওয়াটারক্রফট বলিয়া এক প্রকার জলজ ফুলের গেঁড় পুঁতিয়াছিলাম। সে গাছ হুহু করিয়া এত বাড়িতে লাগিল যে যুগলপ্রসাদের ভয় হইল জলে পদ্মের স্থান বুঝি ইহারা বেদখল করিয়া ফেলে। বোগেনভিলিয়া লতা লাগাইবার ইচ্ছা ছিল, কিন্তু শহরের শৌখিন পার্ক ও উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে আমার ভয় হইল সরস্বতীকুণ্ডীর বনে
ফুলে ভরা বোগেনভিলিয়ার ঝোপ ইহার বন্য আকৃতি নষ্ট করিয়া ফেলিবে। যুগল প্রসাদেরও এসব বিষয়ে মত আমার ধরনের, সেও বারণ করিল। অর্থব্যয়ও কম করি নাই। একদিন গণরী তেওয়ারির মুখে শুনিলাম কারো নদীর ওপারে জয়ন্তী পাহাড়ের জঙ্গলে এক প্রকার অদ্ভুত ধরনের বন্য পুষ্প হয়। ওদেশে তার নাম দুধিয়া ফুল। হলুদ গাছের মতো পাতা, অত বড়ই গাছ, খুব লম্বা একটা ডাঁটা ঠেলিয়া উঁচু দিকে 3-4 হাত ওঠে। একটা গাছে 4-5টা ডাঁটা হয়, প্রত্যেক ডাঁটায় 4টি করিয়া হলদে রঙের ফুল ধরে। দেখিতে খুব ভালো তো বটেই, ভারী সুন্দর তার সুবাস। রাত্রে অনেক দূর পর্যন্ত সুগন্ধ ছড়ায়। সে ফুলের একটা গাছ যেখানে একবার জন্মায়, দেখিতে দেখিতে এত হুহু করিয়া বংশবৃদ্ধি করে যে 2-3 বছরে রীতিমতো জঙ্গল বাঁধিয়া যায়। শুনিয়া পর্যন্ত আমার মনের শান্তি নষ্ট হইল। ওই ফুল আনিতেই হইবে। গণরী বলিল, বর্ষাকাল ভিন্ন হইবে না, গাছের গেঁড় আনিয়া পুঁতিতে হয়, জল না পাইলে মরিয়া যাইবে। পয়সা কড়ি দিয়া যুগল প্রসাদকে পাঠাইলাম। সে বহু অনুসন্ধানে জয়ন্তী পাহাড়ের দুর্গম জঙ্গল হইতে 10-12 গণ্ডা গেঁড় জোগাড় করিয়া আনিল। নবম পরিচ্ছেদ। প্রায় 3 বছর কাটিয়া গিয়াছে। এই 3 বছরে আমার অনেক পরিবর্তন ঘটিয়াছে। লবটুলিয়া ও আজমাবাদের বন্য প্রকৃতি কি মায়া কাজল লাগাইয়া দিয়াছে আমার চোখে, শহরকে একরকম ভুলিয়া গিয়াছি। নির্জনতার মোহ, নক্ষত্র ভরা উদার আকাশের মোহ আমাকে এমনি পাইয়া বসিয়াছে যে মধ্যে একবার কয়েকদিনের জন্যে পাটনায় গিয়া ছটফট করিতে লাগিলাম, কবে পিচ ঢালা বাঁধ ধরা রাস্তার গণ্ডি এড়াইয়া চলিয়া যাইব লবটুলিয়ার বৈহারে। পেয়ালার মতো উপুর করা নীল আকাশের তলে মাঠের পর মাঠ, অরণ্যের পর অরণ্য, যেখানে তৈরি রাজপথ নাই, ইটের ঘরবাড়ি নাই, মোটর হর্নের আওয়াজ নাই, ঘন ঘুমের ফাঁকে যেখানে কেবল দূর অন্ধকার বনে শেয়ালের দলের প্রহর ঘোষণা শোনা যায়, নয়তো ধাবমান নীলগাইয়ের দলের সম্মিলিত পদধ্বনি, নয়তো বন্য মহিষের গম্ভীর আওয়াজ। আমার উপরওয়ালারা ক্রমাগত আমাকে চিঠি লিখিয়া তাগাদা করিতে লাগিলেন কেন আমি এখানকার জমি প্রজাবিলি করিতেছি না। আমি জানি আমার তাহাই একটি প্রধান কাজ বটে, কিন্তু এখানে প্রজা বসাইয়া প্রকৃতির এমন নিভৃত কুঞ্জবনকে নষ্ট করিতে মন সরে না। যাহারা জমি ইজারা লইবে তাহারা তো জমিতে গাছপালা বনঝোপ সাজাইয়া রাখিবার জন্য কিনিবে না। কিনিয়াই তাহারা জমি সাফ করিয়া ফেলিবে, ফসল রোপণ করিবে, ঘর বাড়ি বাঁধিয়া বসবাস শুরু করিবে। এই নির্জন শোভাময় বন্য প্রান্তর, অরণ্য, কুণ্ডি, শৈলমালা জনপদে পরিণত হইবে। লোকের ভিড়ে ভয় পাইয়া বনলক্ষ্মীরা ঊর্ধ্বশ্বাসে পালাইবেন। মানুষ ঢুকিয়া এই মায়া কাননের মায়াও দূর করিবে, সৌন্দর্য ঘুচাইয়া দিবে। সে জনপদ আমি মনুষ্যচক্ষে স্পষ্ট দেখিতে পাই। পাটনা, পূর্ণিয়া কি মুঙ্গের যাইতে তেমন জনপদ এদেশে সর্বত্র। গায়ে গায়ে কুশ্রী বেঢপ খোলার একতলা কি দোতলা মাঠ কোঠা, চালে চালে বসতি, ফণিমনসার ঝাড়, গোবর স্তূপের আবর্জনার মাঝখানে গরু মহিষের গোয়াল, ইদারা হইতে রহট দ্বারা জল উঠানো হইতেছে, ময়লা কাপড় পরা নরনারীর ভিড়, হনুমানজির মন্দিরে ধ্বজা উড়িতেছে, রূপার হাঁসুলি গলায় উলঙ্গ বালক বালিকার দল ধুলা মাখিয়া রাস্তার উপর খেলা করিতেছে। কিসের বদলে কি পাওয়া যাইবে? এমন বিশাল ছেদহীন বাধা বন্ধনহীন উদ্দাম সৌন্দর্যময়ী আরণ্যভূমি দেশের একটা বড় সম্পদ। অন্য কোনো দেশ হইলে আইন করিয়া এখানে ন্যাশনাল পার্ক করিয়া রাখিত। কর্মক্লান্ত শহরের মানুষ মাঝে মাঝে এখানে আসিয়া প্রকৃতি সাহচর্যে নিজেদের অবসন্ন মনকে তাজা করিয়া লইয়া ফিরিত। তাহা হইবার জো নাই। যাহার জমি সে প্রজাবিলি না করিয়া জমি ফেলিয়া রাখিবে কেন? আমি প্রজা বসাইবার ভার লইয়া এখানে আসিয়াছিলাম। এই আরণ্য প্রকৃতিকে ধ্বংস করিতে আসিয়া এই অপূর্ব সুন্দরী বন্য নায়িকার প্রেমে পড়িয়া গিয়াছি। এখন আমি ক্রমশ সেদিন পিছাইয়া দিতেছি, যখন ঘোড়ায় চড়িয়া ছায়াগহন বৈকালে কিংবা মুক্তা শুভ্র জ্যোৎস্না রাত্রে একা বাহির হই, তখন চারিদিকে চাহিয়া মনে মনে ভাবি, আমার হাতে ইহা নষ্ট হইবে,
জ্যোৎস্নালোকে উদাস আত্মহারা শিলাস্তুত ধু ধু নির্জন বন্য প্রান্তর। কি করিয়াই আমার মন ভুলাইয়াছে চতুরা সুন্দরী। কিন্তু কাজ যখন করিতে আসিয়াছি, করিতেই হইবে। মাঘ মাসের শেষে পাটনা হইতে ছোটু সিং নামে এক রাজপুত আসিয়া 1000 বিঘা জমি বন্দোবস্ত লইতে চাহিয়া দরখাস্ত দিতেই আমি বিষম চিন্তায় পড়িলাম। 1000 বিঘা জমি দিলে তো অনেকটা জায়গায় নষ্ট হইয়া যাইবে। কত সুন্দর বনঝোপ লতা বিতা নির্মমভাবে কাটা পড়িবে যে। ছোটু সিং ঘোরাঘুরি করিতে লাগিল। আমি তাহার দরখাস্ত সদরে পাঠাইয়া দিয়া ধ্বংসলীলাকে কিছু বিলম্বিত করিবার চেষ্টা করিলাম। শেষ করলাম আমার আজকের পাঠ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এর পরের পর্বে ক্রমাগত আসতে থাকবে এই লবটুলিয়া বৈহারের জঙ্গলের পরিবর্তন। লেখকের অনিচ্ছা সত্ত্বেও যা তাকে সম্পন্ন করতেই হবে। শেষ করছি আজকের মতো। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।